অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। সেই সাথে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি। রাতভর উদ্বেগ উৎকণ্ঠার পর আজ সকালে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। রোববার রাইসিকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহত হন হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ বাকিরা। প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত নয় বলে দাবি করে যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, এখনও সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, আর ইসরায়েলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে এবং জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলেও। প্রশ্ন উঠছে, রাইসির বিমান দুর্ঘটনার নেপথ্যে কোনোভাবে ইসরায়েলের ভূমিকা রয়েছে কিনা। রাইসির মৃত্যু কি শুধুই দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর একরোখা ইরানের ভবিষ্যৎই বা কী হতে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো একটু ধারণা খোঁজার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমরা যে তথ্যগুলো আসলে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে, ইনফ্যাক্ট ইরানের যে গণমাধ্যম সেখান থেকেও পেয়েছি, যে দেশটির যে প্রেসিডেন্ট, নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি বেল 212 মডেলে একটা হেলিকপ্টারে করে যাচ্ছিলেন এবং হেলিকপ্টারটা যুক্তরাষ্ট্রের তৈরি। এবং যতটুকু তথ্য জানা যায়, 1979 সালে যে ইরানি বিপ্লবটা হয়েছিল, ইসলামী বিপ্লবও বলা হয়, তারপরে যুক্তরাষ্ট্র ইরানের কাছে আর কোনো হেলিকপ্টার বিক্রি করেনি, বিক্রি করার কথাও না। 45 বছরের পুরনো হেলিকপ্টারে কেন আসলে রাইসি যাচ্ছিলেন, এর কোনো উত্তর বা কোনো ব্যাখ্যা কি আসলে পাওয়া যাবে, বা আপনি অন্তত পেয়েছেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হলো যে যে বক্তব্যটা আপনি দিলেন এটা একদম কারেক্ট। কারণ 1979 সালের পর থেকে ইরান স্যাংশনের উপরে আছে, মার্কিন স্যাংশন। এবং যখনই মার্কিন স্যাংশন থাকে, স্বাভাবিকভাবে যে এই এয়ারক্রাফটগুলি, এছাড়াও ইরানের কমার্শিয়াল এভিয়েশন বলেন বা মিলিটারি এভিয়েশনের রেপুটেশন কিন্তু খুব একটা ভালো না। সুতরাং সব দিক থেকে চিন্তা করলে এই ধরনের হেলিকপ্টারে তিনি কেন গেলেন, সেটার ব্যাখ্যা আমার মনে হয় ইরানিয়ান রেভলিউশন কাউন্সিল একটা পর্যায়ে গিয়ে দিবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইরানের যে হাই প্রোফাইল মুভমেন্ট, এবং আমরা ভারতেও দেখেছি কিছুদিন আগে যে তাদেরও একটা মিগ এমআই হেলিকপ্টারে কিন্তু তাদের মিলিটারি চিফ বা আর্ম ফোর্সেস চিফ কিন্তু নিহত হয়েছিলেন। সুতরাং এই জায়গাতে যত বেশি আমরা দেখছি, সেই ক্ষেত্রে আসলে মেকানিক্যাল ফেইলিয়ারের জায়গাগুলির প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। তবে ইরানের ক্ষেত্রে এখন যে সমস্যাটা হবে ভবিষ্যতে, সেটা হলো যে কনস্পিরেসি থিওরি অতিরিক্ত রকমের বাড়তে থাকবে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ক্রেডিবল অল্টারনেটিভ বা ক্রেডিবল এক্সপ্লেনেশন পাওয়াটা ভবিষ্যতে একটু জটিল হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে আবার কয়েকটা পয়েন্ট যেটা পেলাম সেটা নিয়ে আবারও কথা হবে। তার আগে আরেকটা বিষয়টি যুক্ত করতে চাই। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা বৈরিতা আমরা দেখি, সেটা দীর্ঘদিনের, এবং এগুলো নিয়ে আপনাদের সঙ্গে অনেক কথা হয়েছে। সবশেষ এপ্রিলে পরস্পরের ভূখণ্ডে হামলা চালিয়েছে দেশ দুটি। হামলা আর সামনের দিকে না এগুলো উত্তেজনা কিন্তু হ্রাস পায়নি। মার্কিন সিনেটর ডেমোক্রেট নেতা চাক শুমার রয়টার্সের কাছে যেটা বলেছে যে রাইসির মৃত্যুর সঙ্গে ইসরায়েল জড়িত নয়, আপনি অন্তত কি খুঁজে পাচ্ছেন? এখনই কি বলার এই সময়? মুহূর্তে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, বা যে তথ্য উপাত্তগুলি এখনো পর্যন্ত আমরা পেয়েছি, তাতে আমার কাছে এখনো মনে হচ্ছে না যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকা সম্ভব। কারণ এটা দুটো দিক আছে। প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনার পরে স্বাভাবিকভাবেই ইরানের একটা যে বড় ভূমিকা ছিল, বা মিলিটারি মাইট নিয়ে বা পাওয়ার নিয়ে তারা যে গর্বটা করত, সেই জায়গায় কিন্তু একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। সুতরাং এখানে যদি ইরান এই ধরনের কোনো, ইসরায়েল এই ধরনের কোনো কিছুতে জড়িত থাকে, খুব স্বাভাবিকভাবে এটা অত্যন্ত এম্বারেসিং হবে, পার্টিকুলারলি সুপ্রিম লিডারের জন্য। এবং এই সুপ্রিম লিডার এর কাছাকাছি মানুষ ছিলেন কিন্তু রাইসি। সেই হিসেবে প্রথম কথা হলো যে এটা ডোমেস্টিক পলিটিক্সে একটা বড় রকমের ধাক্কা আসবে। আর যদি ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট থেকেও দেখেন, যদি আমরা মনে করি যে এটা ডোমেস্টিক ফেইলিয়ার, অর্থাৎ আপনার
এভিয়েশন রিলেটেড ফেইলিয়ার, সেই ক্ষেত্রেও একটা বড় রকমের ধাক্কা আসবে। সুতরাং এই মুহূর্তে আসলে খুব জোর দিয়ে বলা যায় না যে এক্সটার্নাল ইনভলভমেন্ট এখানে আছে। আর সেই ক্ষেত্রে ইরান আসলে আগামী 24 ঘন্টার মধ্যে কি স্টেটমেন্ট দেয় সেটার উপরে গতি প্রকৃতি নির্ভর করবে। এখানে একটু মনে রাখা দরকার যে খুব স্বাভাবিকভাবেই যে রাইসির যে উত্থান, সেটা নিয়েও যে আয়াতুল্লাহ খোমেনি খুব সন্তুষ্ট ছিলেন সেটা বলা যাবে না। গত 3 বছরে কিন্তু তার যে ট্র্যাক রেকর্ড, সেই রেকর্ডটাও যে খুব বেশি ইমপ্রেসিভ এটাও বলা যায় না। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে না যে এই মুহূর্তে মানে একটা কনক্লুসিভ ডিসিশনে আসা সম্ভব যে এটা ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো এক্সটার্নাল অ্যাক্টরের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটেছে। খুব চমৎকার করে আসলে আপনি জিনিসটা বললেন। আরেকটা পয়েন্ট কি একটু যুক্ত করবেন কিনা, মানে আপনি একটি ইঙ্গিতও দিয়েছেন। আমরাও দেখছিলাম যে যখন ইব্রাহিম রাইসি অনুমোদন পান প্রেসিডেন্ট হিসেবে আয়াতুল্লাহ খামেনির কাছ থেকে, তখন কিন্তু রাইসির সময় সবচেয়ে কম ভোট পড়েছিল এবং এমনিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মধ্যপ্রাচ্য ইস্যুতে এই মুহূর্তে ইরান একটা বড় ভূমিকা পালন করছিল। তখন এই ঘটনা তাদের ভেতরকার সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রভাব ফেলতে পারে আসলে? প্রথম কথা হলো যে রাইসির মৃত্যু বা অতীতে যদি আপনি দেখেন সিরিয়াতে ইসরায়েলের অ্যাটাক কিংবা কাসেম সোলেমানির মৃত্যু, কোনোটাই কিন্তু মানে ইরানের সাধারণ জনগণ খুব একটা যে পজিটিভলি নিয়েছেন তা না, বরং এই ফ্যাক্টরগুলি যে ইরানের জনগণের মাঝখানে যে পোলারাইজেশন ছিল, যেটা আমি প্রায়ই ওয়েস্টার্ন মিডিয়াতে দেখি যে আরো পোলারাইজেশন হবে, আসলে পোলারাইজেশন হচ্ছে না, বরং আরো মানুষজনকে কাছে আনছে। এই কারণে যে তারা ইউনিফাইড ভাবে যে ইরানের ন্যাশনাল ইন্টারেস্ট বা ইরানের যে এক্সিস্টেন্স যেটা মিডল ইস্টে, সেটাকে আরো জোরদার করার জন্য একীভূত হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের ঘটনা আসলে ইরানকে পোলারাইজ করছে না, বরং আরো কাছে আনছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার যে অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে আপনার রাইসির ট্র্যাক রেকর্ডে 1988 সালে কিন্তু ওনার কারণে 5,000-এর মতো মানুষ ট্রাইব্যুনালে প্রাণ হারিয়েছিল এবং সেই সাথে মহিলাদের উপরেও তার একটা বড় রকমের মানে যেটাকে আমরা বলি কঠোরাঘাত ছিল। সুতরাং সেই সব জায়গাতে ওয়েস্টার্ন মিডিয়াতে হয়তো আমরা শুনতে পাচ্ছি, কিন্তু টেকনিক্যালি যদি আপনি দেখেন যে ইরানিয়ান কনজারভেটিভ সোসাইটি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসছে না। আর প্লাস আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখা দরকার যে এই ক্ষেত্রে যে অনেকেই বলছেন হয়তো পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসবে, কোন রকম পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আসবে না। ইরানিয়ান রেভলিউশন গার্ড কাউন্সিল হলো এটা ইরানের ফরেন রিলেশনকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে, সেই সাথে আয়াতুল্লাহ খোমেনিও করেন। সুতরাং সেই জায়গাতে রাইসি যে খুব একটা পোলারাইজিং ফ্যাক্টর হবে ইরানিয়ান ডোমেস্টিক পলিটিক্সে, এটা মনে করার আসলে খুব একটা অবকাশ নাই। আচ্ছা, আমরা অনেক ইব্রাহিম রাইসিকে নিয়ে কথা বলেছি এবং গতকাল থেকে বলছি, কিন্তু যে মানুষটাকে নিয়ে আলাপটা সবচেয়ে কম হয়েছে হুসাইন আবদুল্লাহিয়ান, পররাষ্ট্রমন্ত্রী যিনি মারা গেলেন। আপনি একটু বলবেন আসলে এই যে বিশ্ব অস্থিরতা চলছে তার মধ্যে আসলে এই আবদুল্লাহিয়ানের ভূমিকাটা কেমন ছিল এবং তার এই নিহত হবার পর সেই জায়গাটা কিছুটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে যে প্রথম কথা হলো উনি ইরানিয়ান রেভলিউশন কাউন্সিলের খুব ঘনিষ্ঠ ছিলেন, এটা একটা। আর দ্বিতীয় হলো যে তিনি অ্যাসপায়ারেন্ট ক্যান্ডিডেটও ছিলেন ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান হওয়ার। সুতরাং তার যে সুপ্রিম কাউন্সিল এবং ইরানিয়ান রেভলিউশন গার্ডের উপরে যে ইনফ্লুয়েন্সটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদিও অনেক ক্ষেত্রে মনে করা হয় যে মনে করা হয় যে ইরানের পররাষ্ট্র নীতি বা নিউক্লিয়ার ইস্যুগুলিতে রাইসি ভূমিকা রাখেন, তার চেয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সুতরাং এই যে দুইজন যখন হেলিকপ্টারে ছিলেন এবং দুইজনের মৃত্যুতে আসলে সবচেয়ে বড় আঘাতটা এসছে ইরানিয়ান ফরেন পলিসি বা মিলিটারি পলিসির ক্ষেত্রে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে তার ভূমিকাটা আমাদের যথেষ্ট চিন্তার জায়গা দিচ্ছে, কারণ সেই জায়গাতে আসলে ইরান ভবিষ্যতে কি ধরনের কনজারভেটিভ পলিসি নিবে এবং নিউক্লিয়ার টকের ক্ষেত্রে কোন দিকে যাবে, সেগুলি নিয়ে আমার মনে হয় যে পশ্চিমা বিশ্ব যথেষ্টভাবে ওয়ারিড। আরেকটা বিষয়, মানে যখন এই ইসরায়েল গাজা ইস্যু নিয়ে চারপাশ থেকে কথা উঠছে এবং মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে এমন কথাও বিশেষজ্ঞরা বলছেন, সেগুলো নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিল আসলে ইরান এবং সেই দিক থেকে অনেকের সাপোর্টও ছিল ইরানের দিকে। এই ঘটনার পর অনেকে মনে করছেন ইরান হয়তো ভেঙে পড়বে, যদিও খামেনি বলেছেন যে না, তারা সেই ধারা বজায় রাখবে। আপনি আসলে কি দেখছেন? ইরানের যে একটা বড় রকমের মানে অরা তৈরি হয়েছিল বা পাওয়ার ব্লক যেটা তৈরি হয়েছিল, সেই জায়গাতে নিশ্চিতভাবে একটা
ধাক্কা এসছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কারণ রাশিয়া চায়না তার পক্ষে থাকলেও এই জায়গাতে বোঝা যাচ্ছে যে সিরিজ অফ অ্যাটাক তাদের কি পার্সোনালদের উপরে হচ্ছে এবং সেইটাতে আসলে ইরান খুব বেশি প্রোটেকশন দিতে পারেনি। এটা হলো একটা দিক, যে কারণে একটা বড় রকমের দুশ্চিন্তা এসছে যারা আসলে ইরানকে খুব হোল হার্টেডলি সাপোর্ট করে। আবার অন্যদিকে যদি আপনি দেখেন, এই ঘটনাগুলি মধ্যপ্রাচ্যকে এটাও মনে করে দিচ্ছে যে তারাও যে খুব বেশি ইমিউন সেটা না। ফলে মধ্যপ্রাচ্যের পলিটিক্যাল সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দেশই কিন্তু এখন সলিডারিটি দেখাচ্ছে। এই সলিডারিটির ফলে যে বিষয়টা তৈরি হচ্ছে সেটা হলো যে মানে ওই পোলারাইজেশন যেটা ওয়েস্ট এবং মিডল ইস্টের মধ্যে, সেটা সলিডিফাই হবে। তবে এটা ভাবার কোনো কারণ নাই যে যে আস্থাটা তৈরি হচ্ছিল টার্কি বলেন বা চীন বা রাশিয়া এই ব্লকটাকে দেখে, ব্লকটার দিক থেকে, সেই জায়গাতে আমার মনে হয় কিছুটা হলেও ঘাটতি এখন তৈরি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।